আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কাছে দূরে যে যেখানে আছেন দেশে বিদেশে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তবে ঈদের দিনও বাংলাদেশকে নিয়ে আসলে খুবই খারাপ একটা সংবাদ আমরা ফিল করছি। নরম পায়ে যারে যাইত্যা ধরে তারে, এটা আমাদের কুমিল্লার একটা ভাষা আছে। আর ব্যক্তি জীবনে দেখবেন যে আপনি কার সাথে একটু ভদ্রতা দেখাইতেছেন, একটু নম্রতা দেখাইতেছেন, আপনি গালি দিচ্ছে, আপনি ভাবতেছেন ভাই এদের সাথে গালাগালি করে নিজের মান সম্মান যাবে, আপনার ঢিল মারতেছে, আপনি ভাবতেছেন আমার গায়ে তো পড়ে নাই, সমস্যা নাই। তারপর আপনার একটু ক্ষতি করছে, আপনি ভাবতেছেন যাক আমি এটা নিয়ে কথা বলে আমার ইজ্জত থাকবে না, অথবা আপনি ভয় পাচ্ছেন। আপনি যেইটাই করেন আবার মুখ দিয়ে একটা কথা বলে ফেলছেন যে আমি আসলে এটা পারবো না, ওকে আমার দ্বারা ঠেকানো সম্ভব না। স্বাভাবিকভাবে আপনার উপরে লাগু হইয়া বসবে যদি সম্পর্কের জায়গাটা খারাপ হয়। ঠিক একই কাজ করছে ভারত। আর এই তথ্য আজকে বাংলাদেশটা, ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশ সরকারে নরম অবস্থানের কারণে প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ পুশিং করানো হচ্ছে, এবং যাদেরকে বাংলাদেশি দাবি করে পুশিং করানো হচ্ছে তারা আদৌ কি বাংলাদেশি কিনা। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে কোন কারণে এই দায়িত্ব পালন করেন সেটা আমি নিজেও বুঝি না। তিনি যখন বললেন যে ভারতের পুশিং ঠেকানো সম্ভব না, আমরা চিঠি দেব, আর ভারত বাংলাদেশের আকাশে ড্রোন উড়াইয়া উড়াইয়া দেখে কোন জায়গা খালি আছে, ঠেইলা মানুষ ঢুকাই দিচ্ছে। সীমান্তের নিজ দেশের নাগরিকদেরকেই বাংলাদেশে ঠেলে দিচ্ছে, মানে পুশিং করছে ভারত। নারী পুরুষ শিশুদের বেআইনিভাবে গ্রেপ্তারের পর তাদের পাঠানো হচ্ছে আপনার বাংলাদেশে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। এ প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকে নিশানা করছে ভারতের সরকার। ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস মানে সিজেপির প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে পুশিং করছে ভারত। সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী, তিস্তা, সেতেলবাদের এই সংস্থা জানিয়েছে আসামের ৩৩ জেলার সব জায়গাতেই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী পুরুষদের শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে, তারপর এদেরকে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। গত রোববার এসব ভারতীয়দের অনেককেই ফেরত তথ্য পুশব্যাক করতে চেয়েছে বাংলাদেশ। আসামের অন্তত ৬ নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি। সাক্ষাৎকার নেওয়া নারীরা তারা প্রত্যেকে বলছেন তাদের বাড়ি হচ্ছে আসামে। গত ২৩ মে থেকে রাজ্যের ৩৩ জেলায় অভিযান শুরু করেছে পুলিশ, আর এই অভিযানে মামলা, নোটিশ বা কারণ ছাড়াই মানুষকে আটক করা হচ্ছে। এসব লোকদের ব্যাপারে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি। আর অসমর্থিত সূত্রগুলো বলছে প্রায় ১৪৫ জনকে সীমান্তের ওপারে নোম্যান্স ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে। এসব লোক নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্যই আদালতে এখন লড়াই করছে। এখন বাংলাদেশের যে অবস্থান আমরা দেখছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যত পররাষ্ট্র নীতিতে ভারতের সাথে মানে বিভিন্ন কথা বলে ভারতের গরম করাটা হয়ে গেছে। আমরা কিন্তু এই যে গরমের পরে ভারত যে প্রতিদিন পায়ে পা দিয়া জোরপূর্বক তার দেশের নাগরিক ঠেকাচ্ছে, আমরা এটা বন্ধ করতে পারতেছি না। কারণ এটা আসলে নির্দিষ্ট ২-১ কিলোমিটার জায়গা না যে আমাদের বিজিবি চাইলে ওই জায়গাটা কন্ট্রোল করবে। বিশাল সীমান্ত এরিয়া, আপনি কয় দিক করবেন। আর ভারতের টেকনিক দেখছেন, এরা আকাশে ড্রোন উড়াচ্ছে, বাংলাদেশের সীমান্তে পাঠাচ্ছে। কেন? আশেপাশে কোনো গ্রামবাসী আছে কিনা, যদি গ্রামবাসী থাকে এদিক দিয়ে পুশিং করে না। যে জায়গাগুলো খালি পায়, নীরব পায়, নির্জন পায়, ওইখান দিয়ে ঢুকাইয়া বিএসএফ বলে একদম গুলি করে দেবো। তো এই সাধারণ মানুষ দৌড়তে দৌড়তে আসে, একবার ঢুকাই দিতে পারলে রিটার্ন তো আপনি ওইভাবে করতে পারবেন না। আপনাকে আবার আইন মাইনা, আদালত মাইনা, পতাকা বৈঠক করিয়া এক দেশের নাগরিক আরেক দেশে হস্তান্তর করতে হবে। কিন্তু ভারত এটা করছে না। সরকার এ নিয়ে কার্যত গেল কয়েকদিন খালি নির্বাচন সংস্কার ছাড়া কোনো কথা ভারতের পুশিং নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা শুনি নাই। এমনকি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তিনিও বলেন নাই। এটা নিয়ে কেউই কথা বলছেন না। কেন? ভয় পান ভারতরে? তো ভয় পাইলে কেন পাঙ্গা নিতে গেছেন? আমাদের জন্য তো অনেকগুলো রাস্তা আছে। আইনজীবী ইশরাত বলছিলেন আমরা জাতিসংঘে এগুলো নিয়ে রিপোর্ট করতে পারি। আমাদের বিচার দেওয়ার অনেক জায়গা আছে। আন্তর্জাতিক অপরাধ আদালতেও অভিবাসন নীতিতে আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারি। কিন্তু আমরা কোনটা করছি? চিঠি পাঠাচ্ছি ভারতরে, দাদা প্লিজ, এরকম। শক্ত হন। খুবই ঠান্ডা মাথায় রাজনীতিটা করতে চাচ্ছেন জনাব তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থেকে
এই মুহূর্তে যখন ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছানোর একটা অবস্থান হয়েছে, তো দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন জায়গায় লুটপাট, চাঁদাবাজি, তারপর হচ্ছেন দলীয় নেতাদের বিভিন্ন বক্তব্য জনমনে কিছুটা অসন্তোষ তৈরি করেছে। কেউ কেউ বলাই শুরু করেছে আওয়ামী লীগের এই পিঠ ও পিঠ হচ্ছে বিএনপি, মুদ্রার এই পিঠ ওই পিঠ। এগুলো নিয়ে নানান যখন মানে আলোচনা সমালোচনা চলছে, তার মাঝখানে দুইজন নেতার বক্তব্য খুবই মানে একটা বড় ধরনের রিয়াকশন করেছিল। তবে দুলু ভাইয়ের যে বক্তব্যটা, সেই বক্তব্যটার একটা যৌক্তিক কারণ কিন্তু আছে। কারণ হাসনাত যে অভিযোগ করেছিল বিএনপির পক্ষ থেকে, সেই অভিযোগকে আসলে কিভাবে খণ্ডানো হয়েছিল অফিসিয়ালি সেটা আমরা জানি না। তবে ব্যক্তিগতভাবে দুলু ভাই বলছিলেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে, কুমিল্লা গিয়ে যে বক্তব্য দিছিল সেই বক্তব্যের প্রেক্ষাপটে তিনি হাসনাতকে বলছিলেন বিএনপির নেতাকর্মীরা যদি একসাথে পেশাব করে তাহলে এনসিপি বা হাসনাতের মতন অনেক নেতারা ভেসে যাবে। এটা নিয়ে এনসিপির সাথে ভালোই তর্ক বিতর্ক হয়েছে। এইটার পরপরই গেল 2 দিন যাবত, গতকালকে আমি ভিডিওটা দিয়েছি যে বুলু ভাইয়ের এই কাজটা ঠিক হয় নাই। এমনকি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটা পজিটিভ আসবে না। যে তিনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ধর্ম বিশ্বাস, মানে তিনি 1970 সালে আমেরিকাতে বসবাসকালে সেখানে নাগরিকত্বের জন্য হোক তিনি তার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এরপরে তিনি পুনরায় ইসলাম ধর্মে ফিরে আসছেন কিনা। এখন এই বিষয়গুলো নিয়ে গতকালকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা সমালোচনা হয়েছে। এই টোটাল আলোচনা সমালোচনার পরবর্তী জায়গায় আমরা দেখলাম বিএনপি খুবই ভিন্ন রকম একটা কর্মকাণ্ড করেছে। অসংলগ্ন বক্তব্যের দায়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুকে সতর্ক করে নোটিশ দিয়েছে আপনার বিএনপি। 5ই জুন রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই 2 নেতাকে নোটিশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে। জনাব তারেক রহমানের নির্দেশেই সম্ভবত তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আর নোটিশের ব্যাপারটি স্বীকার করেছেন যিনি আছেন আর রিজভী সাহেব। তিনি বলছেন যে সাম্প্রতিক 2টি বক্তব্য রাজনৈতিক এবং সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। তো আপনার এখানে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য এবং দুলুভাইয়ের বক্তব্যকে কেন্দ্র করে যেই মানে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তো আমার ধারণা বিএনপি আজকে অফিসিয়ালি কেন তাদেরকে সতর্ক নোটিশ দিছে, এটা একটু আশ্চর্য বিষয় না? যে এনসিপি প্রতিনিধি বিএনপিকে নিয়ে যেভাবে পোস্টমর্টেম করে, যেভাবে 4টা ব্যানারটা একটা ব্যানার ধরার জন্য 4 জন লোক নাই বলে, বা বিভিন্নভাবে তারা কিন্তু যথেষ্ট আক্রমণ করে। তো সেই ক্ষেত্রে বিএনপি এভাবে রিয়াকশন দিবে এটাই স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক না কেন বলি? হাসনাতের বক্তব্যে যদি ছাত্র দলের কোন নেতা একটা বক্তব্য কাউন্টার করে, এটা পয়েন্ট অফ ভিউতে স্বাভাবিক। হাসনাতের বক্তব্যে যদি ধরেন যুব দলের কোন নেতাও একটা বক্তব্য দেয়, এইটাও মেনে নেওয়ার মতন স্বাভাবিক। কিন্তু তাদের যে পদ পদবী বা রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে এসে থাকে না যে বাচ্চারা বোঝে নাই করছে এই জন্য কি মুরব্বীরা করবে? আমাদের সমাজে একটা সিস্টেম আছে যে বাচ্চা তো বাচ্চাই, সে বোঝে না, আর বাচ্চার বাপ যে তিনি না বুঝলে তো সমস্যা ভাই, ঠিক কিনা? বাচ্চা একটা গালি দিতে পারে, তো যিনি মুরব্বী তিনি কি গালিটা রিটার্ন করবেন? না। বিএনপি বেসিক্যালি এই জায়গাটাতে সভ্যতা মানে কি বলা হয় যে আপনার শালীনতা বা সৃজনশীলতা বা দলটির একদম এই লেভেলের পর্যায় থেকে এই ধরনের বক্তব্য দেওয়াটাকে সমীচীন মনে করছে না, কারণ এটা জনমনে নেগেটিভিটি আনবে। আর বাকি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্মের ইস্যুটা। কেউ কেউ মনে করছেন যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখনো খ্রিস্টান আছেন, তো যদি তিনি খ্রিস্টান থাকেন তাহলে তিনি কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারেন না? এদেশে কি শুধু মুসলমানরাই হবে? ভিন্ন ধর্মের মানুষের কোনো অবস্থান নেই? আছে, কিন্তু তিনি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যে আমি বলছি যে গত রমজানের ঈদে তিনি তো ভাই মানে জামাতের সহিত নামাজ পড়ছেন, তো মুসলিম না হলে কি তিনি ভংচং ধরে আছেন? নিশ্চয় না। বিএনপিকে আসলে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হবে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই বার্তা দিচ্ছে। ভালো থাকুন।